মাওয়াস ক্রনিকেল থেকে আমি সাথে আছি মাওয়া। আমার আজকের নিবেদন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস যদিও সন্ধ্যা। জংলা মতো ছায়াময় জায়গা, আধো আলো আধো অন্ধকারে দুটা কচু গাছ। একটা কচু গাছে রোদ এসে পড়েছে, তির্যক আলো পড়ার জন্যই হয়তো কচু পাতার সবুজ রং ঝলমল করছে। দুটি কচু পাতাতেই শিশির জমে আছে, চিকমিক করছে শিশির। শওকতের ইচ্ছা করছে কচু পাতায় আস্তে করে টোকা দিতে, যাতে শিশির বিন্দুগুলি গড়িয়ে পড়ে। ঝরে পড়ছে শিশির, দেখতেও খুব সুন্দর লাগার কথা। কাজটা করা সম্ভব হচ্ছে না, কারণ দৃশ্যটা বাস্তব না, জল রঙে আঁকা ছবি। ছবির পাতায় টোকা দিয়ে শিশির ঝরানো যাবে না। ছবিতে সময় স্থির হয়ে থাকে, সময়কে আটকে দিতে পারেন শুধুমাত্র চিত্রকররা। কার কথা যেন? ও আচ্ছা, ব্রিটিশ পেইন্টার কনস্টেবলের কথা। ইনি 7 বছর ধরে এঁকেছিলেন তার বিখ্যাত ছবি ল্যান্ডস্কেপ উইথ ট্রিজ অ্যান্ড এ ডিস্ট্যান্ট ম্যানশন। এই ছবিটা কনস্টেবল সাহেবকে দেখাতে পারলে হতো। শওকত বলতো, আচ্ছা স্যার, আপনার কি ইচ্ছা করছে না কচু পাতায় টোকা দিয়ে শিশির বিন্দু ঝরিয়ে দিতে? এই প্রশ্নের উত্তরে কনস্টেবল সাহেব তার দিকে কঠিন চোখে তাকাতেন, জবাব দিতেন না। তখন শওকত বলতো, স্যার, আপনার তো ডিটেল কাজের দিকে ঝোঁক। এই ছবির ডিটেলের কাজ দেখেছেন? আপনি নিশ্চয়ই স্বীকার করবেন জল রঙে ডিটেলের কাজ করা খুবই কঠিন। ছবির গ্র্যান্ডমাস্টাররা এই কারণেই জল রং পছন্দ করতেন না। শওকত প্যান্টের পকেটে হাত দিয়ে সিগারেটের প্যাকেট বের করলো। নতুন প্যাকেট, এখনো খোলা হয়নি। এই বাড়িতে সিগারেট খাওয়া যায় কিনা সে জানে না। আজকাল প্রায় বাড়িতেই সিগারেট ধরানো নিষিদ্ধ। এটা একটা নতুন ফ্যাশন। সিগারেটে ঠোঁট দেয়া মাত্র ঘরের কর্ত্রী চোখ কপালে তুলে বলবেন, ভাই, এবারই স্মোক ফ্রি, সিগারেট খাবার জন্য বারান্দায় জায়গা করা আছে, কিছু মনে করবেন না প্লিজ। এবারের ড্রয়িং রুমের সাজসজ্জা দেখে মনে হচ্ছে এ বাড়িটাও স্মোক ফ্রি। শওকত যেখানে বসে আছে তার পাশেই সাইড টেবিলে অবশ্য একটা এস্ট্রে রাখা আছে, ক্রিস্টালের তৈরি এস্ট্রে। এত সুন্দর যে সেখানে সিগারেটের ছাই ফেলতে হলে বুকের কলিজা বড় হওয়া লাগে। দেখে মনে হচ্ছে না কেউ এখানে কোনোদিন ছাই ফেলেছে। ড্রয়িং রুম ফাঁকা, সিগারেট ধরানো মাত্র কেউ বলবে না এবারই স্মোক ফ্রি। তারপরেও শওকত মন স্থির করতে পারছে না। সে বসে আছে 15 মিনিটের মতো হয়েছে। এর মধ্যে একজন বাবুর্চি টাইপ লোক শান্তিনিকেতনী ভাষায় বলেছে, আপনাকে চা দেব? শওকত বলেছে, হ্যাঁ। সেই চা এখনো আসেনি। একা একা বসে থাকতে শওকতের খুব যে খারাপ লাগছে তাও না। অতি বড়লোকদের ড্রয়িং রুমে এমন সব জিনিস থাকে যা দেখে সুন্দর সময় কাটানো যায়। কোনো কোনো বাড়ির ড্রয়িং রুম মিউজিয়ামের মতো সাজানো থাকে। মুখোশ, গালার তৈরি মূর্তি, পাথরের মূর্তি, কোষ্ঠী পাথরের মূর্তি, লাফিং বুদ্ধা। আবার কিছু ড্রয়িং রুম হয় আর্ট গ্যালারি, বিখ্যাত সব পেইন্টারদের ছবি, যামিনী রায়, নন্দলাল বসু, ফিদা মকবুল হোসেন। দেশীয় পেইন্টারদের মধ্যে জয়নুল আবেদিন ছাড়া আর কেউ পাত্তা পান না। আবার কিছু কিছু বাড়ির ড্রয়িং রুম দেখে মনে হয় ট্রাভেল এজেন্সির অফিসে ঢুকে পড়া হয়েছে। পৃথিবীর নানান দেশের নানান জিনিসপত্র দিয়ে সাজানো। গৃহকর্তা যেসব দেশ ভ্রমণ করেছেন সেসব দেশের কিছু না কিছু জিনিস কিনেছেন। এস্কিমোদের মাথার পারটুপি থেকে আইফেল টাওয়ারের ক্রিস্টাল রেপ্লিকা, কিছুই বাদ নেই। এই বাড়ির ড্রয়িং রুমের চরিত্রটা শওকতের কাছে এখনো পরিষ্কার হয়নি। দর্শনীয় একটা ঝাড়বাতি আছে, যদিও ঝাড়বাতির চল এখন উঠে গেছে। নতুন কনসেপ্টে ড্রয়িং রুম হতে হবে সিম্পল, ঘরোয়া, ইংরেজি ভাষায় কমফোর্টেবল অ্যান্ড কোজি। আধুনিক ড্রয়িং রুমে দুটার বেশি পেইন্টিং থাকবে না। এ বাড়িতে আছে কচু পাতার উপর শিশির। 3টে ফ্যামিলি ছবি থাকতে পারে, 3টের বেশি কখনো না। এই ড্রয়িং রুমে 3টাই আছে। স্যার, আপনার চা। শওকত তাকালো। বাবুর্চি টাইপ লোকটা শেষ পর্যন্ত চা এনেছে। 1 কাপ চা, চায়ের সঙ্গে পিরিচ দিয়ে ঢাকা ঠান্ডা 1 গ্লাস পানি। পানিটা যে খুবই ঠান্ডা সেটা বোঝা যাচ্ছে গ্লাসের গায়ে জমা বিন্দু বিন্দু পানির কণা দেখে। শওকতের এমনিতে কখনোই পানির তৃষ্ণা হয় না, শুধু ঠান্ডা পানির গ্লাস দেখলে প্রচন্ড তৃষ্ণা পেয়ে যায়। শওকত পানি খেতে খেতে বলল, আপনার নাম কি? লোকটি হাসি মুখে বলল, স্যার, আমার নাম আকবর। এই ড্রয়িং রুমে কি সিগারেট খাবার অনুমতি আছে? অবশ্যই আছে। আপনার কাছে সিগারেট আছে নাকি আনিয়ে দেব? সিগারেট, ম্যাচ সবই আমার সঙ্গে আছে। আমি যে এসেছি আপনার ম্যাডাম কি তা জানেন? জি জানেন,
উনি গোসলে ঢুকেছেন, তাই দেরি হচ্ছে। আপনি চা খেতে খেতে চলে আসবেন। স্যার, আপনাকে কি খবরের কাগজ দেব? দরকার নেই। এবারে তো আপনার কাজটা কি? আমি কেয়ারটেকার। সব ধরনের কাজই কিছু কিছু করতে হয়। আপনার ভাষা খুবই সুন্দর। দেশের বাড়ি কোথায়? যশোহর। আপনি কি আমাকে আর গ্লাস ঠান্ডা পানি খাওয়াতে পারবেন? অবশ্যই পারবো। শওকত সিগারেট ধরালো, চায়ের কাপে চুমুক দিল। বড়লোকদের বাড়ির চা কেন জানি সবসময় কিছুটা ঠান্ডা হয়। এই চা ঠান্ডা না, গরম এবং খেতেও ভালো। শওকত আবারও তাকালো কচু পাতার ছবির দিকে। আলো ছায়ার খেলাটা এত সুন্দর এসেছে। এই শিল্পীকে মন খুলে অভিনন্দন জানাতে পারলে ভালো হতো। সেটা সম্ভব হচ্ছে না, কারণ এই ছবি তারই আঁকা। নিজেকে নিজে ধন্যবাদ দেওয়ার চল সমাজে নেই। স্যার, আপনার পানি। থ্যাংক ইউ। স্যার, আর কিছু লাগবে? না, আর কিছু লাগবে না। চা আরেক কাপ দেই? না, থ্যাংক ইউ। আকবর নামের মানুষটা হাসি মুখে তাকিয়ে আছে। আনইন্টারেস্টিং ফেস। এই চেহারার পোর্ট্রেট করা যায় না। একটা সময় ছিল যখন নতুন কোনো মুখ দেখলেই সে মনে মনে ঠিক করে ফেলত এই মুখের পোর্ট্রেট করা যায় কি যায় না। পৃথিবীর সমস্ত মানুষকে সে দুভাগে ভাগ করেছিল, ইন্টারেস্টিং ফেস, আনইন্টারেস্টিং ফেস। ইন্টারেস্টিং ফেসের বাংলা কি হবে? মজাদার চেহারা নাকি আকর্ষণীয় চেহারা? আকর্ষণীয় চেহারা অবশ্যই হবে না। অনেক চেহারা মোটেই আকর্ষণীয় না, কিন্তু খুবই ইন্টারেস্টিং। চা শেষ হয়ে আসছে। আকবরের কথানুসারে এর মধ্যেই তার ম্যাডামের চলে আসার কথা। হয়তো যে কোনো মুহূর্তে চলে আসবে। তার ম্যাডামের নাম রেবেকা। শওকতের সঙ্গে বিয়ের পর নামের শেষে সে শওকতের শ লাগাত। সে লিখত রেবেকা শ। নাম শুনলে মনে হতো বার্নার্ড শর ভাতিজি। রেবেকার সঙ্গে তার বিয়ে মাত্র 7 বছর টিকেছে। আরও সূক্ষ্ম হিসাব করলে বলতে হয় বিয়ে টিকেছে 6 বছর 9 মাস। তার বিবাহিত জীবন শেষ হলো 6-9-এ। 6-9-এর প্যাচ কঠিন প্যাচ। শওকতের চা এবং সিগারেট দুটোই একসঙ্গে শেষ হয়েছে। আকবরের কথা শুনে আরেক কাপ চায়ের কথা বললে ভালো হতো। দ্বিতীয় কাপ চা এবং দ্বিতীয় সিগারেটের সঙ্গে কিছু অ্যাডভান্স চিন্তা করে রাখা, যেমন রেবেকা যখন ঘরে ঢুকবে সে তখন কি করবে? সম্মান দেখানোর মতো উঠে দাঁড়াবে? যে মেয়েটির সঙ্গে সে 7 বছর বিবাহিত জীবন যাপন করেছে, তাকে দেখে লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে সম্মান দেখানোর মধ্যে সামান্য হলেও কমেডি এলিমেন্ট আছে। সোফা ছেড়ে উঠে দাঁড়ানোর কোনো মানে হয় না, আবার গ্যাট হয়ে বসে থাকা আরও হাস্যকর। রেবেকা এখন অন্য আরেকজনের স্ত্রী, সমাজের সম্মানিত মহিলা। তাকে সম্মান দেখানো দোষের কিছু না। শওকত যদি কাঠের গুঁড়ির মতো বসে থাকে, তাহলে রেবেকা হয়তো ভুরু কুঁচকে বিরক্তি বিরক্তি ভাব নিয়ে তাকাবে। কিন্তু শওকত যদি অতি বিনয়ী হয়ে লাফ দিয়ে উঠে দাঁড়ায়, তাহলে রেবেকা কিছুটা লজ্জা পাবে। লজ্জা পুরোপুরি কাটার আগেই শওকত বলবে, রেবেকা কেমন আছো? আবেগবর্জিত স্বাভাবিক সৌজন্যমূলক প্রশ্ন। রেবেকা বলবে, ভালো। তারপরে শওকত আরো স্বাভাবিক ভঙ্গিতে বলবে, মিস্টার অ্যান্ডারসন কেমন আছেন? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে রেবেকা একটু হলেও থতমত খাবে। আগের স্বামীর মুখে বর্তমান স্বামী বিষয়ক প্রশ্ন কোনো মেয়েরই সহজভাবে নেওয়ার কথা না। সরি, তোমাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি। রেবেকা পেছন দিক থেকে কখন ঘরে ঢুকেছে শওকত বুঝতেই পারেনি। সে চট করে উঠে দাঁড়ালো। উঠে দাঁড়াতে গিয়ে সামনের টেবিলের কোনায় হাঁটুর খোঁচা লাগলো। পিরিচে রাখা চায়ের কাপটা পিরিচে পড়ে কাত হয়ে পড়ে গেল। কাপে চা ছিল না। চা থাকলে চা গড়িয়ে বিশ্রী কাণ্ড হতো। শওকত বলল, কেমন আছো রেবেকা? রেবেকা বসতে বসতে বলল, ভালো আছি। শওকতের এখন দ্বিতীয় প্রশ্নটা করার কথা। খুবই আশ্চর্যের ব্যাপার, রেবেকার স্বামীর নাম এখন আর মনে পড়ছে না। শওকত নিশ্চয়ই বলতে পারে না, রেবেকা, তোমার আমেরিকান স্বামী কেমন আছেন? শওকতের স্মৃতিশক্তি দুর্বল না। রেবেকার স্বামীর নাম সে জানে। নিউ জার্সিতে ভদ্রলোকের পুরনো বইয়ের একটা দোকান আছে। দোকানের নাম অলগন। বাংলা করলে হয় সব চলে গেছে। ভদ্রলোক একসময় বিশ্ববিদ্যালয়ে এস্থেটিক্স পড়াতেন। রেবেকার সঙ্গে সেখানেই তার পরিচয়। তার পড়াতে ভালো লাগে না বলে তিনি পুরনো বইয়ের দোকান দিয়েছেন। তার এখন সময় কাটছে পুরনো বই পড়ে। শওকতের সবকিছু মনে পড়ছে, ভদ্রলোকের নামটা শুধু মনে পড়ছে না। তার সাময়িক ব্ল্যাক আউট হয়েছে। রেবেকা বলল, তোমার কি শরীর খারাপ নাকি? শওকত বলল, না তো। রেবেকা বলল,
কেমন কপাল টপাল কুঁচকে তাকিয়ে আছো? একটা কথা মনে করার চেষ্টা করছি, কিছুতেই মনে পড়ছে না। রেবেকা বলল, চেষ্টা বেশি করলে মনে পড়বে না, রিল্যাক্সড থাকো, মনে পড়বে। শওকতই প্রথম রেবেকার দিকে তাকালো। যেসব বাঙালি মেয়ে দেশের বাইরে থাকে তাদের চেহারায় আলগা এক ধরনের লালিত্য দেখা যায়, গায়ের রঙও হয় উজ্জ্বল। রেবেকাকে অন্যরকম দেখাচ্ছে, মনে হচ্ছে তার বয়স কমে গেছে। চেহারায় কেমন যেন বিদেশিনী বিদেশিনী ভাব চলে এসেছে। এরকম হয়েছে চুলের কারণে। রেবেকার চুল ছিল লম্বা এবং কোঁকড়ানো। কোঁকড়ানো ভাব এখন আর নেই। চুল কেটে সে ছোটও করেছে, তবে এতে তাকে দেখতে খারাপ লাগছে না, বরং আগের চেয়েও সুন্দর লাগছে। শওকত বলল, তুমি আগের চেয়ে অনেক সুন্দর হয়েছ। রেবেকা বলল, থ্যাংক ইউ। শওকত বলল, মিস্টার অ্যান্ডারসন কেমন আছেন? বলেই সে খুব তৃপ্তি বোধ করল। নামটা শেষ পর্যন্ত মনে পড়েছে। রেবেকা বলল, সে ভালো আছে। এই নামটাই কি তুমি মনে করার চেষ্টা করছিলে? শওকত বলল, হ্যাঁ। রেবেকা বলল, চা খাবে? চা একবার খেয়েছি। আরেকবার খাও। আমি সকালে কোনো নাস্তা করি না। 1 কাপ চা আর একটা টোস্ট বিস্কিট খাই। আজ এখনো খাওয়া হয়নি, তোমার সঙ্গে খাবো বলে অপেক্ষা করছিলাম। চা দিতে বলো। তুমি নাস্তা খেয়ে এসেছো? হ্যাঁ। কি নাস্তা করলে? পরোটা আর বুটের ডাল। রেস্টুরেন্টের রান্না? হ্যাঁ। খাওয়া দাওয়া কি সব হোটেল থেকে আসে? একবেলা ঘরে রান্না হয়। একবেলাটা কখন? রাতে। কে রাঁধে? আমি নিজেই রাঁধি। ভাত, ডিম ভাজি, ডাল, সিম্পল ফুড। বাসায় কোনো কাজের লোক নেই? একজন ছিল, মায়ের অসুখ বলে দেশে গিয়েছিল, আর ফেরেনি। রেবেকা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আমি চায়ের কথা বলে আসি। চায়ের সঙ্গে আর কিছু খাবে? না। তোমাকে অতি ব্যক্তিগত কিছু প্রশ্ন যে করলাম তার পেছনে কারণ আছে। তোমার ব্যক্তিগত জীবন নিয়ে আমার এখন আর আগ্রহ দেখানোর কিছু নেই। কারণটা কি? আমি দেশে এসেছি 15 দিনের জন্য। সঙ্গে করে ইমনকে নিয়ে এসেছি। সে তার এবারের জন্মদিন তোমার সঙ্গে করতে চায়। আমি ঠিক করেছি 4-5 দিন এক নাগাড়ে তাকে তোমার সঙ্গে থাকতে দেব। আমার কথা কি তার মনে আছে? মনে থাকবে না কেন? তোমার সঙ্গে যখন আমার ছাড়াছাড়ি হয়ে যায় তখন ইমনের বয়স 5 বছর 3 মাস। 4 বছর থেকেই শিশুদের সব স্মৃতি থাকে। ইমন কোথায়? সে তার নানুর কাছে গিয়েছে, তার শরীরটা ভালো না। কি হয়েছে? জ্বর, বমি, এইসব। দেশের ওয়েদার তাকে স্যুট করছে না। শওকত আগ্রহ নিয়ে বলল, ইমনকে কবে নিয়ে যাব? রেবেকা বলল, ওর জন্মদিন কবে তোমার কি মনে আছে? না, ভুলে গেছি। আমারও তাই ধারণা। ওর জন্মদিন এই মাসের 9 তারিখ। তুমি 5 তারিখ এসে ওকে নিয়ে যাবে। তুমি একটু অপেক্ষা করো, আমি চা নিয়ে আসছি। ড্রয়িং রুমে শওকত এখন একা। সে আগেও একা বসেছিল, তখন নিজেকে একা একা মনে হয়নি, এখন মনে হচ্ছে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে, রেবেকা যখন বলল আমি সঙ্গে করে ইমনকে নিয়ে এসেছি, তখন সে বুঝতেই পারেনি ইমনটা কে। যখন বুঝতে পারল তখন হঠাৎ সব জট পাকিয়ে গেল। সে ভুলে গেল এই মাসের 9 তারিখে ইমনের জন্মদিন। সে কখনো এই দিন ভুল করে না। ওই দিন সে একটা সাদা ক্যানভাসে মনের সুখে হলুদ রঙে মাখায় লেমনিওলো। কারণ শওকত তার ছেলের নাম রেখেছিল লেমনিওলো, রঙের নামে নাম। ছেলের জন্ম হলো মিডফোর্ড হাসপাতালে। ছেলেকে দেখে সে বিস্মিত হয়ে বলেছিল, এ কি? এই ছেলে দেখি সন্ধ্যার আকাশের সমস্ত লেমনিওলো রং নিয়ে চলে এসেছে। আমি এই ছেলের নাম রাখলাম লেমনিওলো। লেমনিওলো দেশে এসেছে। সে তার বাবার সঙ্গে কয়েকদিন থাকবে। রেবেকা চায়ের ট্রে নিয়ে ঢুকেছে। শওকত আবারও উঠে দাঁড়িয়েছে। এবার উঠে না দাঁড়ালেও চলতো, কেন দাঁড়ালো সে নিজেও জানে না। রেবেকা বলল, তুমি এখন কি করছো? শওকত বলল, একটা ডেইলি পেপার ইলাস্ট্রেশন করি, আর 2টা ম্যাগাজিনে পার্ট টাইম ইলাস্ট্রেশন করি। বইমেলার সময় বইয়ের কাভার করি, সেট ডিজাইন করি। তোমার চলে যায়? হুম, দেশে টাকা পাঠাতে হয় না, মা মারা গেছেন। আমার নিজের তো আর টাকা বেশি লাগে না। তোমার মার মৃত্যু তাহলে তোমার জন্য একটা রিলিফের মতো হয়েছে।
প্রতি মাসে টাকা পাঠাতে হবে, এই টেনশন নেই। শওকত ক্ষীণ স্বরে বলল, ঠিকই বলেছ। রেবেকা বলল, যে কয়দিন ইমনকে রাখবে তার খাওয়া দাওয়ার দিকে লক্ষ্য রাখবে। হোটেলের কোনো খাবার বা ফাস্টফুড খাওয়াবে না। খাওয়া নিয়ে সে মোটেও যন্ত্রণা করে না। 1 গ্লাস দুধ, 1 পিস পাউরুটি, একটা হাফ বয়েলড ডিম হলেই তার হয়। তুমি চিন্তা করো না, আমি বাইরের খাবার খাওয়াবো না। ছবি আঁকা আঁকি কি বন্ধ? বন্ধই বলা চলে। ছবি আঁকছো না কেন? ইচ্ছা করে না। ছেলেকে যখন কাছে নিয়ে রাখবে তখন একটা দুটো ছবি আঁকার চেষ্টা করবে। ইমন তার বাবার ছবি আঁকা নিয়ে খুব এক্সাইটেড। ও আচ্ছা। ফাদার্স ডেতে তাদের স্কুলে বাবাকে নিয়ে রচনা লিখতে বলা হয়েছিল। ইমন একটা দীর্ঘ রচনা লিখেছে। রচনার শিরোনাম হচ্ছে মাই পেইন্টার ফাদার। বলো কি? আমি তার রচনাটার ফটোকপি নিয়ে এসেছি, তোমাকে দিয়ে দেব। এটা পড়া থাকলে ছেলে তার বাবা সম্পর্কে কি ভাবছে তা তোমার জানতে সুবিধা হবে। আমি চাই এই অল্প কয়েকটা দিন ইমন যেন আনন্দে থাকে। আমি চেষ্টা করব। ইমনকে নিতে কবে আসবো? আগেই তো বলেছি 5 তারিখে চলে এসো। এখন তাহলে উঠি? 1 মিনিট দাঁড়াও, ইমনের লেখা এসেটা তোমাকে দিচ্ছি। ইমন যেন জানতে না পারে, সে লজ্জা পাবে। ওকে কিছু বলবো না। একটা কথা তোমাকে বলতে ভুলে গেছি, রাতে কিন্তু সে অন্ধকার ঘরে ঘুমোতে পারে না। অবশ্যই ঘরে বাতি জ্বালিয়ে রাখবে। হ্যাঁ, রাখবো। তোমার বাসায় কি এসি আছে? না, এখন অবশ্য গরম সেরকম না। ঠিক আছে, তুমি যে অবস্থায় থাকো ছেলে সেই অবস্থাটাই দেখুক, তার জন্য আলাদা কিছু করতে হবে না। ইমনের লেখা ইংরেজি রচনার বাংলাটা এরকম। আমার পেইন্টার বাবা। আমার বাবা থাকেন বাংলাদেশে। সেখানের সবচেয়ে বড় শহরটার নাম ঢাকা। তিনি ঢাকায় থাকেন এবং দিনরাত ছবি আঁকেন। গাছপালার ছবি, নদীর ছবি, এইসব। তিনি গাছপালার ছবি বেশি আঁকেন, কারণ বাংলাদেশে অনেক গাছ, পুরো দেশটা সবুজ। এই জন্যই বাংলাদেশের পতাকার রঙও সবুজ। সবুজের মাঝখানে লাল সূর্য আঁকা। আমার বাবাকে আমি খুবই পছন্দ করি। তিনি আমাকে পছন্দ করেন কিনা আমি জানি না, মনে হয় করেন না, কারণ তিনি কখনোই আমার বার্থডেতে কোনো কার্ড পাঠাননি। এই নিয়ে আমি মোটেও মন খারাপ করি না, কারণ তিনি খুব ব্যস্ত মানুষ, তাকে দিনরাত ছবি আঁকতে হয়। আমি আমার বাবাকে 3টা কার্ড পাঠিয়েছি। 3টা কার্ডের ছবি আমি নিজে এঁকেছি। একটাতে ছিল ক্রিসমাস ট্রি, আরেকটা ছবিতে আমি মাছ মারতে লেক ইউনিতে গিয়েছি। অন্য কার্ডটা শুধু ডিজাইন। কার্ডগুলো পাঠাতে আমার খুবই লজ্জা লাগছিল, কারণ আমার বাবা কত ভালো ছবি আঁকেন, আর আমি তো ছবি আঁকতেই পারি না। আমি যখন রং দেই তখন একটা রঙের সঙ্গে আরেকটা রং মিশে কেমন যেন হয়ে যায়। যদি কখনো বাবার সঙ্গে আমার দেখা হয় তাহলে আমি তার কাছ থেকে ছবি আঁকা শিখব। আমার আঁকা 3টা কার্ডের কোনোটাই শেষ পর্যন্ত বাবাকে পাঠানো হয়নি, কারণ আমার মা বাবার ঠিকানা জানতেন না। মার কোনো দোষ নেই, কারণ বাবার স্বভাব হচ্ছে 2 দিন পর পর বাড়ি বদলানো। বড় বড় শিল্পীরা এরকমই হন। ভ্যান গোগ নামের শিল্পীর কোনো বাড়ি ঘরে ছিল না। আমাদের আর্ট টিচার মিস সুরেনসন বলেছেন ভ্যান গোগ তার প্রেমিকাকে নিজের কান কেটে উপহার দিয়েছিলেন। আমি মনে মনে খুব হেসেছি। কাটা কান কি কাউকে উপহার হিসেবে দেয়া যায়? আমি শব্দ করে হাসিনি, কারণ শব্দ করে হাসলে মিস সুরেনসন রাগ করেন। রাগ করলেও আমাদের সবার উচিত শব্দ করে হাসা এবং শব্দ করে কাঁদা, কারণ তাতে আমাদের লাংস পরিষ্কার থাকে। এই কথাটা আমাদেরকে বলেছেন আমাদের গেম টিচার। আমি যদিও কোনো গেম পারি না, তারপরও আমি গেম টিচারকে খুব পছন্দ করি। তাকে সবাই ডাকে কনি, কিন্তু তার নাম রিচার্ড বেহাব। আমি গেম টিচারকে আমার বাবার কথা বলেছি। তিনি বলেছেন, তোমার বাবা তো একজন অতি ভালো মানুষ, তার সঙ্গে আমি দেখা করতে চাই। দেখা করা সম্ভব না, কারণ বাবা তো আর আমেরিকায় থাকেন না। বাবা যদি আমেরিকায় থাকতেন তাহলে আমি অবশ্যই বাবার সঙ্গে তার দেখা করিয়ে দিতাম। বাবাকে বলতাম, তুমি মিস্টার কনির একটা পোর্ট্রেট এঁকে দাও। পোর্ট্রেট করার সময় তার গালের কাটা দাগটা মুছে দিও। এই কাটা দাগটা উনি পছন্দ করেন না। মিস্টার কনি আমাকে বলেছেন, বাবা মার ছাড়াছাড়ি হয়ে যাওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। এটা নিয়ে কখনো মন খারাপ করতে নেই। তুমি দূর থেকে তোমার বাবাকে ভালোবাসবে, তোমার বাবাও দূর থেকে তোমাকে ভালোবাসবেন। যখন তোমাদের দেখা হবে তখন দেখবে তোমার এবং তোমার বাবার ভালোবাসার মধ্যে রেসলিং শুরু হবে। সব রেসলিংয়ে একজন হারে, একজন জিতে। এই রেসলিংয়ে দুজনেই জিতবে। মিস্টার কনি এত মজার মজার কথা বলেন। মজা করে কথা বললেও
তিনি আসলে খুবই জ্ঞানী। শওকত তার ছেলের লেখা রচনা অতি দ্রুত একবার শেষ করে দ্বিতীয়বার পড়তে শুরু করলো। প্রথমবার পড়তে কোনো সমস্যা হয়নি, দ্বিতীয়বার পড়তে খুব কষ্ট হলো। এক একটা লাইন পড়ে চিঠি ঝাপসা হয়ে আসে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। কোনো পরিবারে একজন কেউ কানে কম শুনলে বাকি সবাই জোরে কথা বলে। আনিকাদের বাড়ি কেউই কানে কম শোনে না, তারপরেও সবাই জোরে কথা বলে। মনে হয় এ বাড়ির লোকজন সবাই সারাক্ষণ ঝগড়া করছে। শওকত আনিকার কাছে এসেছে। সে বসেছে বারান্দায় পেতে রাখা চৌকিতে। কলাবাগানে মোটামুটি আধুনিক একটি ফ্ল্যাট বাড়ির বারান্দায় তোষকবিহীন চৌকি পেতে রাখা সাহসের ব্যাপার। আনিকাদের সে সাহস আছে। চৌকিটা বাড়তি বিছানা হিসেবে কাজ করে। হঠাৎ কোনো অতিথি এসে পড়লে চৌকিতে ঘুমোতে দেয়া হয়। পরিবারের কোনো সদস্য রাগ করলে এই চৌকিতে ঝিম ধরে বসে থাকে। আনিকা হাসতে হাসতে বলেছিল, আমাদের এই চৌকিটার নাম রাগ চৌকি। তুমি যদি কখনো রাত 2টা-3টার সময় আসো তাহলে দেখবে কেউ না কেউ রাগ করে চৌকিতে বসে আছে। শওকত বলেছিল, দুজন যদি একসঙ্গে রাগ করে তখন কি হয়? দুজন পাশাপাশি বসে থাকে। আনিকা বিরক্ত হয়ে বলেছিল, তোমার কি ধারণা বাড়িতে আমরা সবসময় ঝগড়া করি? আমাদের সম্পর্কে তোমারও তো খারাপ ধারণা। তাদের সম্পর্কে শওকতের ধারণা খুব যে উঁচু তা না। আজ শুক্রবার, ছুটির দিন। ছুটির দিনে সবার মন মেজাজ পুরপুরে থাকার কথা, অথচ শওকত 8 ঘন্টা বসে থেকে চড় থাপ্পড়ের শব্দ শুনেছে, কান্নার শব্দ শুনেছে। আনিকার বাবার গর্জন কিছুক্ষণ পর পরই শোনা যাচ্ছে, আমি জ্যান্ত পুঁতে ফেলবো, আমি অবশ্যই তোকে জ্যান্ত পুঁতে ফেলবো। যাকে পুঁতে ফেলার কথা বলা হচ্ছে তার নাম মিতু, আনিকার ছোট বোন। মিতু এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে। গত পরশু রাতে সে বাসায় ফিরেনি। বান্ধবীর জন্মদিনের কথা বলে বান্ধবীর বাসায় থেকে গেছে। পরদিন জানা গেছে বান্ধবীর জন্মদিন ছিল না, বান্ধবীর বাসায় মিতু থাকেনি। অপরাধ অবশ্যই গুরুতর। শওকত অবাক হয়ে দেখল কিছুক্ষণের মধ্যে সব স্বাভাবিক। আনিকার বাবা মতিউর রহমান টিভি ছেড়েছেন। সেখানে তারা চ্যানেলে উত্তম সুচিত্রার ছবি দেখাচ্ছে। তিনি আগ্রহ নিয়ে স্ত্রীকে ছবি দেখার জন্য ডাকছেন। এই ভদ্রলোক একা কোনো ছবি দেখতে পারেন না। ছবি দেখার সময় তার আশেপাশে সবসময় কাউকে না কাউকে লাগে। একসময় দর্শকের সন্ধানে তিনি বারান্দায় উঁকি দিয়ে শওকতকে দেখে বললেন, তুমি কখন এসেছ? শওকত উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, বেশিক্ষণ হয়নি। তুমি চুপি চুপি বারান্দায় এসে বসে থাকবে, এটা কেমন কথা? তোমাকে চাটা দিয়েছে? জি। আনিকার সঙ্গে দেখা হয়েছে? জি, দেখা হয়েছে। ও আমাকে নিয়ে কোথায় যেন যাবে, এই জন্য খবর দিয়েছে। মনে হয় তৈরি হচ্ছে। মতিউর রহমান বললেন, মেয়েদের তৈরি হওয়া তো সহজ ব্যাপার না, ঘন্টা 2 লাগবে। এই ফাঁকে এসো, একটা ছবি দেখে ফেলি। উত্তম সুচিত্রার ছবি। আগে দেখছো নিশ্চয়ই, সাগরিকা। চাচা, ছবি দেখব না। কিছুক্ষণ দেখো, একা ছবি দেখে মজা নাই। আনিকার শ্বাস শেষ করে বের হতে দেরি আছে। আমার মেয়েদের আমি চিনি না, এদেরকে হাড় মাংসে চিনি। শওকত ছবি দেখতে বসল। মতিউর রহমান ছবি দেখতে দেখতে ক্রমাগত কথা বলতে থাকলেন। মিতুর ঘটনা শুনেছ? জি না। অতি হারামি মেয়ে। বান্ধবীর জন্মদিন, রাতে বান্ধবীর সঙ্গে না থাকলে বান্ধবী নাকি কাঁদতে কাঁদতে মরেই যাবে। তারপর কি হয়েছে শোনো। কাজী নজরুলের কবিতা, পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে। সেই বান্ধবী সকালে বাসায় উপস্থিত। আমি বললাম, মা, জন্মদিন কেমন হলো? সেই মেয়ে অবাক হয়ে বলল, কিসের জন্মদিন চাচা? এইদিকে মিতু আবার চোখ ইশারা করতে করতে বলছে, তোর জন্মদিনের কথা হচ্ছে। ওই যে কাল রাত সবাই মিলে তোর বাসায় সারা রাত হইচই করলাম। মিতুর বান্ধবী গেল আরো হকচকিয়ে। সে একবার আমার দিকে তাকায়, একবার মিতুর দিকে তাকায়। বুঝেছ শওকত, আজকালকার ছেলেমেয়েরা কোনো কিছুই ঠিকমতো পারে না। একটা মিথ্যা পর্যন্ত গুছিয়ে বলতে পারে না। মিতুকে প্রিলিমিনারি একটা ক্যাচা দিয়েছি, রাতে আরো 1 ডোজ ওষুধ পড়বে, তার খবর আছে। উত্তম সুচিত্রার সাগরিকা অনেকখানি দেখে শওকত বের হলো। আনিকা মোটামুটি কঠিন টাইপ সাজ করেছে। তাকে দেখে শওকতের মায়া লাগছে। সাজলে এই মেয়েটাকে ভালো লাগে না। কোনো রকম সাজসজ্জা ছাড়া সে যখন সাধারণভাবে থাকে তখন তার চেহারায় মিষ্টি মায়া ভাব থাকে। সাজলে সেটা থাকে না, চেহারা রুক্ষ হয়ে যায়। বয়স্ক মা খালা ধরনের মহিলা মনে হয়। আনিকার এমন কিছু বয়স হয়নি। 30 বছর অবশ্য হয়ে গেছে। একটি কুমারী মেয়ের 30 বছর তেমন বয়স না।
অথচ এই মেয়েটাকে দেখে মনে হয় দ্রুত তার বয়স বাড়ছে, মাথার চুল পড়তে শুরু করেছে। শওকত বলল, আমরা কোথায় যাচ্ছি? আনিকা বলল, আমার সাজসজ্জা দেখে বুঝতে পারছো না কোথায় যাচ্ছি? না, বুঝতে পারছি না। আমার সাজ কেমন হয়েছে? খারাপ না, একটু শুধু কটকটা হয়েছে। কটকটা মানে কি? হাওয়াই মিঠাই টাইপ। আনিকা আহত গলায় বলল, আমি যত সুন্দর করেই সাজি না কেন, তুমি সব সময় বলো কটকটা। তুমি কি চাও আমি বিধবাদের কাপড় পরি, সাদা শাড়ি সাদা ব্লাউজ? তোমার যা পছন্দ তাই পরবে। আনিকা বলল, আজ রিকশায় উঠবো না, এসি আছে এমন কোনো ইয়েলো ক্যাব নাও। শওকত বলল, আমরা যাচ্ছি কোথায়? আনিকা বলল, মগবাজারে যাচ্ছি। কোনো বিয়ের দাওয়াত? আনিকা কঠিন গলায় বলল, বিয়ের দাওয়াত ফাওয়াত না, আমি বিয়ে করতে যাচ্ছি, মগবাজার কাজী অফিসে যাব। শওকত বলল, ঠাট্টা করছো? আনিকা বলল, ঠাট্টা করব কেন? তুমি তো জানো আমি ঠাট্টা করার মেয়ে না। তোমার পাল্লায় পড়ে আমি অনেক দিন ঘুরেছি, আমার আর ভালো লাগছে না। হয় তুমি আজকে আমাকে বিয়ে করবে, আর যদি তা না হয়, বিয়ে করতে কখনো বলবো না। আমার নিজেকে সিন্দাবাদের ভূত বলে মনে হয়। তোমার ঘাড়ে চেপে আছি, তুমি যতই ফেলতে চাচ্ছ আমি ততই কেচকি মেরে বসছি। শওকত হাসল। আনিকা বলল, এভাবে হাসবে না, আমি হাসির কোনো কথা বলছি না। দাঁড়িয়ে আছো কেন, ট্যাক্সি আনো। এসি আছে এমন গাড়ি আনবে। আজ কেন জানি আমার খুব গরম লাগছে, হাঁসফাঁস লাগছে। ট্যাক্সিতে উঠে আনিকা সত্যি সত্যি ট্যাক্সিওয়ালাকে বলল, মগবাজার যাবেন, মগবাজার কাজী অফিস চিনেন না? ট্যাক্সিওয়ালা বলল, চিনি। আনিকা বলল, আজ সন্ধ্যা পর্যন্ত আমরা আপনার ট্যাক্সিটা ভাড়া করতে চাই, ঘন্টায় এত রেট। এ ধরনের ফালতু অ্যারেঞ্জমেন্টে আমি যাব না। সন্ধ্যা 6টা পর্যন্ত থাকবেন, কত নেবেন বলেন, প্যাকেজ ডিল। 1000 টাকা দেন। 500 পাবেন, চিন্তা করে দেখেন, বকশিস আলাদা দেব। এখনই জবাব দিতে হবে না, মগবাজার কাজী অফিসে যেতে যেতে চিন্তা করবেন। শওকত বলল, আমরা কি সত্যি সত্যি কাজী অফিসে যাচ্ছি? আনিকা ক্লান্ত গলায় বলল, হ্যাঁ। তোমার কি অসুবিধা আছে? বিয়ের কথা তো অনেকদিন থেকেই বলছো। সামনের বছর বিয়ে, এই শীতে না পরের শীতে, এই করে করে 7 বছর পার করেছ, আর কত? শওকত বলল, একটা সিগারেট ধরাই? ধরাও। ড্রাইভার সাহেব, গাড়ির কাঁচ নামিয়ে দিন। আর আপনি চিন্তা ভাবনা করছেন তো? আমি আরো 100 বাড়িয়ে দিলাম, 600। শওকত সিগারেট টানছে। তারা কাজী অফিসে যাচ্ছে। এই নিয়ে সে খুব যে চিন্তিত তা না। এক্ষুনি বিয়ে করতে হবে এরকম একটা ঝোঁকের ভেতর দিয়ে আনিকা প্রায়ই যায়। ঝোঁক কেটেও যায়। আজকেও নিশ্চয়ই সেরকম কিছু হবে। তবে ট্যাক্সি নিয়ে কাজী অফিসের দিকে রওনা দেওয়াটা বাড়াবাড়ি। একে ঝোঁক বলা ঠিক হচ্ছে না। আনিকা বলল, তুমি কথা বলছো না কেন? চিন্তা করছি। আজ বিয়ে করার ব্যাপারে তোমার আপত্তি আছে? আজ শুভ দিন, শুক্রবার, অক্টোবরের 3 তারিখ, 13 আশ্বিন। শওকত বলল, বিয়ের মতো বড় ব্যাপারে প্রিপারেশন লাগবে না? আনিকা বলল, তুমি তো 7 বছর ধরেই প্রিপারেশন নিচ্ছ, আরো প্রিপারেশন লাগবে? শওকত বলল, বিয়ের পর তুমি কি আমার এখানে উঠবে? আনিকা বলল, তোমার বাসায় আমি কিভাবে উঠবো? বাবার 1 পয়সা রোজগার নেই, পুরো সংসার চলছে আমার টাকায়। শওকত বলল, তাহলে কি দাঁড়াচ্ছে, বিয়ের পর তুমি তোমার বাসায় থাকবে আর আমি আমার বাসায়? আনিকা বলল, তুমি আমার বাসায় উঠে আসবে, আমি একটা আলাদা ঘর নিয়ে থাকি, তুমি আমার ঘরে থাকবে। কিছুদিন পর মিতুর বিয়ে হয়ে যাবে, তখন মিতুর ঘরটাই তুমি তোমার ছবি আঁকার জিনিসপত্র রাখবে। ঘর জামাই হব? আমরা মেয়েরা যদি ঘর বউ হতে পারি, তোমাদের ঘর জামাই হতে অসুবিধা কি? কোনো অসুবিধা নেই। সিগারেট তো শেষ হয়ে গেছে, হাতে নিয়ে বসে আছো কেন? শওকত সিগারেট ফেলে দিতে দিতে বলল, তোমাকে একটা খবর দিতে চাচ্ছি। কি খবর দেবে? আমার ছেলে এসেছে ঢাকায়, সে কয়েকদিন আমার সঙ্গে থাকবে, আমার সঙ্গে জন্মদিন করবে। ছেলে নিশ্চয়ই একা আসেনি, ছেলের মাও এসেছেন। তিনিও কি ছেলের জন্মদিন উপলক্ষে তোমার সঙ্গে থাকবেন? ছেলের মা অন্য একজনের স্ত্রী। তাতে কি হয়েছে, পাকা রং এত সহজে যায় না। বাবা মা দুজনের মাঝখানে দাঁড়িয়ে ছেলের জন্মদিনে কেক কাটবে, বাবা মা একসঙ্গে সুর করে গাইবে, হ্যাপি বার্থডে টু ইউ। তারপর তারা নিজেদের দিকে তাকিয়ে
লজ্জা লজ্জা ভঙ্গিতে হাসবে, সেই হাসির ছবি তোলা হবে। ট্যাক্সি মগবাজার কাজী অফিসের সামনে থামল। ড্রাইভার জানালো সে 600 টাকাতে রাজি আছে, শুধু বকশিসের পরিমাণ যেন বাড়িয়ে দেয়া হয়। আনিকা বলল, বকশিস নির্ভর করবে ভালো ব্যবহারের উপর। আপনি মাই ডিয়ার ব্যবহার করবেন, আমি আপনার বকশিস বাড়িয়ে দেব। এখন আপনি যান, 1 কাপ চা খেয়ে আসুন, গাড়ি চালু রেখে যান। আপনার ঠান্ডা গাড়িতে বসে এই ভদ্রলোকের সঙ্গে কিছুক্ষণ ঝগড়া করব। আমাদের ঝগড়া আপনাকে শোনাতে চাই না। শওকত গাড়ির সিটে গা এলিয়ে দিতে দিতে বলল, করো, ঝগড়া করো। আনিকা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, থাক, ঝগড়া করব না। তোমার কাছ থেকে হাসি মুখে বিদায় নিয়ে আজ থেকে আমি একজন সেকেন্ড হ্যান্ড হাজবেন্ডের সন্ধানে বের হব। সেকেন্ড হ্যান্ড? আনিকা বলল, অবশ্যই সেকেন্ড হ্যান্ড। আমার কপাল হলো সেকেন্ড হ্যান্ডের। আমার যখন 17 বছর বয়স, তখন বিয়ের যে প্রপোজাল এলো সেই পাত্র সেকেন্ড হ্যান্ড। স্ত্রী মারা গেছে, বিরাট বড় লোক। তুমি চিন্তাই করতে পারবে না সে সেকেন্ড হ্যান্ড ওয়ালার সঙ্গে বিয়ে দেবার জন্যে সবার সে কি চাপাচাপি। তারপর আরেকটা প্রপোজাল এলো, ছেলে ইতালিতে থাকে। বিয়ে যখন প্রায় হয় হয় অবস্থা, তখন জানা গেল ছেলে কাগজপত্রের জন্যে জার্মান এক মেয়েকে বিয়ে করেছিল। 1 বছর তারা ছিল একসঙ্গে। সেই পাত্রও বাবার পছন্দ। বাবা বললেন, প্রয়োজনে সে জার্মান বিয়ে করেছে, শখের বিয়ে তো না, সমস্যা কি? শেষমেশ সেকেন্ড হ্যান্ড আধবুড়ো তুমি উদয় হলে। আমি বুড়োর প্রেমে হাবুডুবু। ও আমার জান রে, ও আমার পাখির অবস্থা। শওকত বলল, আনিকা, তোমার কি জ্বর নাকি? আনিকা বলল, আমার কথাবার্তা কি জ্বরের ঘরে প্রলাপ বকার মতো মনে হচ্ছে? চোখ লাল, এই জন্যে বলছি। গায়ে হাত দিয়ে দেখো জ্বর কিনা। তোমার সঙ্গে আমি যে আচরণ করি তা মোটামুটি বেশ্যা মেয়েদের মতোই। বেশ্যা মেয়েদের গায়ে যে কোনো সময় হাত দেয়া যায়। শওকত বলল, তোমার জ্বর, বেশ ভালো জ্বর। বাসায় যাও, বাসায় গিয়ে শুয়ে থাকো। আনিকা বলল, আমি 6টা পর্যন্ত ক্যাব ভাড়া করেছি। 6টা পর্যন্ত ক্যাব নিয়ে ঘুরবো, একা একা ঘুরবো। একা একা? ধোকা কোথায় পাবো? একা একাই ঘুরবো। বাসায় আমি ঠিকমতো নিঃশ্বাস নিতে পারি না। মাঝে মাঝে বাইরে বের হই নিঃশ্বাস নেবার জন্যে। এখন তুমি যদি কিছু মনে না করো, তোমাকে একটা অনুরোধ করব। করো অনুরোধ। গাড়ি থেকে নেমে যাও। আমি চাচ্ছি না তুমি আমার সঙ্গে থাকো। 6টা পর্যন্ত তোমার সঙ্গে থাকতে আমার কোনো সমস্যা নেই। তুমি জানো আমি এমন কোনো ব্যস্ত মানুষ না। আনিকা বলল, তোমার সমস্যা না থাকলেও আমার আছে। প্লিজ নেমে যাও। শওকত গাড়ি থেকে নেমে গেল। ড্রাইভার বলল, আপা, কোথায় যাব? আনিকা বলল, আমার শরীরটা প্রচন্ড খারাপ। আমাকে বারবার প্রশ্ন করে বিরক্ত করবেন না। আপনাকে তো বলেছি সন্ধ্যা 6টা পর্যন্ত আমাকে নিয়ে ঘুরবেন। শহরের বাইরে যাব আপা? বাইরে মানে কোথায়? গাজীপুর, শালবন কিংবা বিশ্ব রোড ধরে কুমিল্লার দিকে যেতে পারি। শহরের ভেতর ঘুরতে আপনার অসুবিধা কি? কোনো অসুবিধা নেই। শহরের ভেতর যানজট, গাড়ি নিয়ে বসে থাকতে হয়। আপনার যেখানে ইচ্ছা যান, 6টার সময় বাসায় পৌঁছলেই হবে। আমার বাসা কলাবাগানে। আনিকা চোখ বন্ধ করল। তার শরীর হঠাৎ করেই বেশ খারাপ করছে। বুকের ভেতর ধকধক শব্দ, নিঃশ্বাসে কষ্ট। নিঃশ্বাসের এই কষ্ট যখন হয়, তখন খুব পানির তৃষ্ণা হয়, অথচ পানি খেতে গেলে বমির মতো আসে। আনিকার ধারণা তার বড় ধরনের কোনো হার্টের অসুখ হয়েছে। মেয়েদের জন্য হার্টের অসুখ খুব খারাপ। হার্ট দুর্বল মেয়েরা বাচ্চা নিতে পারে না। আনিকার এক বান্ধবীর হার্টের অসুখ ছিল। ডাক্তাররা তাকে বাচ্চা নিতে নিষেধ করে দিয়েছিলেন। শারমিন এখন অস্ট্রেলিয়াতে। সেখানে তার বাচ্চা হয়েছে কিনা কে জানে। হবার কথা। অস্ট্রেলিয়ায় বড় বড় ডাক্তার আছে, তারা নিশ্চয়ই শারমিনের হার্ট ঠিক করে ফেলেছে। আনিকার খুব বাচ্চার শখ। শখটা বাড়াবাড়ি রকমের বলেই তার ধারণা এই শখ কোনোদিন মিটবে না। এই পর্যন্ত তার একটি শখও মিটেনি। বড় বড় শখ তো অনেক পরের ব্যাপার। ছোটখাটো শখও মিটেনি। স্কুল থেকে একবার ঠিক করা হলো সবাই মিলে ময়নামতিতে যাবে। বেশি দূর তো না, ঢাকা থেকে 2 ঘন্টা মাত্র লাগে। সে 70 টাকা চাঁদাও দিয়েছিল। যেদিন যাবার কথা, তার আগের রাতে উত্তেজনায় সে ঘুমাতে পর্যন্ত পারেনি। সারা রাত ধরে উল্টাপাল্টা স্বপ্ন, যেমন সে কাপড় খুঁজে পাচ্ছে না। সকাল 9টার মধ্যে স্কুলে উপস্থিত হবার কথা। 9টা বাজতে মাত্র 5 মিনিট বাকি। যখন অতি সাধারণ একটা জামা পরে বের হলো,
তখন ঘড়িতে 10টা বেজে গেছে। সে স্কুলে যাবার জন্য কোনো রিক্সা পাচ্ছে না, কারণ সেদিনই রিক্সা হরতাল দেয়া হয়েছে। গাড়ি ঠিকই চলছে, শুধু রিক্সা নেই। ময়নামতি যাওয়া শেষ পর্যন্ত হয়নি। আনিকার বাবা সকালে খবরের কাগজ পড়তে পড়তে হুঙ্কার দিলেন, কিসের শিক্ষা সফর? এইসব ফাজলামি আমি জানি। শিক্ষা সফর নামে যেটা হয় তাকে বলে কুশিক্ষা সফর। কোথাও যেতে হবে না, ঘরে বসে টিভি দেখো। সামান্য ময়নামতি যাবার শখ যেখানে মেটে না, সেখানে নিজের বাচ্চা কোলে নিয়ে আদর করার শখও তার মিটবে না। অথচ সে বাচ্চার নাম পর্যন্ত ঠিক করে রেখেছে, ডাকনাম। ভালো নাম রাখবে ছেলের বাবা। ডাকনাম হচ্ছে, ছেলে হলে ক, মেয়ে হলে আ। কেউ যখন ছেলেকে জিজ্ঞেস করবে, বাবা তোমার নাম কি, ছেলে গাল ফুলিয়ে বলবে, আমার নাম ক। তোমার নাম ক? শুধু ক? হ্যাঁ। এই নাম কে রেখেছে? আমার মা রেখেছেন। তোমার কি আরো ভাই বোন আছে? আমরা 3 ভাই বোন। আমার আরো 2টা বোন আছে। ওদের নাম কি? একজনের নাম অ, আরেকজনের নাম আ। আনিকা ঠিক করে রেখেছে তার 3টে ছেলে মেয়ে হবে। 3 খুবই লাকি নাম্বার। ছেলেমেয়েরা 3 জন আর তারা 2 জন, সব মিলিয়ে 5 জন। 5ও লাকি নাম্বার। আচমকা ব্রেক কষে গাড়ি থামল। আনিকা চোখ বন্ধ করে শুয়েছিল। সে চোখ মেলল। ফাঁকা অচেনা রাস্তা। মনে হচ্ছে শহর থেকে তারা অনেক দূরে চলে এসেছে। আনিকা বলল, আমরা কোথায়? ড্রাইভার বলল, আশুলিয়ায়। আনিকা বলল, সেটা আবার কোন জায়গা? উত্তরার কাছে। ভালো ভালো চটপটির দোকান আছে। আপা, চটপটি খাবেন? আনিকা বিরক্ত গলায় বলল, না, চটপটি খাবো না। আমি চটপটি খাওয়া টাইপ মেয়ে না। ড্রাইভার বলল, আপা, আপনার একটা কথা বলি, কিছু মনে নিয়েন না। আনিকা জবাব দিল না, চোখ বন্ধ করে ফেলল। তার ধারণা জ্বর আরো বেড়েছে। তার উচিত বাসায় ফিরে সিটামল টাইপ কোনো ওষুধ খেয়ে শুয়ে পড়া। জ্বর কমাতে হবে। কাল সকাল 9টা থেকে অফিস। অফিস কামাই দেয়া যাবে না। ক্যাজুয়াল লিভ পাওনা নেই। সেকশন অফিসার সিদ্দিক সাহেব তাকে ভালো চোখে দেখেন না। সারাক্ষণ চেষ্টা কিভাবে ভুল ধরবেন। কয়েকদিন আগে জ্যামে পড়ে অফিসে যেতে 1 ঘন্টা দেরি হয়েছে। সিদ্দিক সাহেব বলেছেন, আরে ম্যাডাম, আজ যে এত সকালে? লাঞ্চ করে এসেছেন তাই না? ভেরি গুড। নেক্সট টাইম শুধু লাঞ্চ করে আসবেন না, লাঞ্চের শেষে ঘুম দিয়ে আসবেন। দুপুরের ঘুম স্বাস্থ্যের জন্য ভালো। ড্রাইভার বলল, আপা, আপনাদের বিয়েটা হয় নাই? আনিকা বিরক্ত গলায় বলল, না। ড্রাইভার বলল, পুরুষ জাতের কোনো বিশ্বাস নাই। পুরুষ জাত বিরাট হারামি। আমিও হারামি। আমার জীবনেও এরকম ঘটনা আছে। আনিকা বলল, আপনার জীবনের ঘটনা শুনতে চাচ্ছি না। আপনি গাড়ি চালান। গাড়ি চালানোর সময় এত কথা বলেন কেন? আপা, গান দিব? গান দিতে হবে না, আপনি বরং ফিরে চলুন। আমার শরীরটা ভালো লাগছে না। লেকের ধারে নামবেন না? আনিকা বলল, না, আমি লেক ফেক দেখি না, আমার এত শখ নাই। ড্রাইভার গাড়ি ঘুরালো। আনিকা বাসায় ফিরছে। এটা ভাবতে তার নিজের কাছে খারাপ লাগছে। ঝগড়া খেঁচাখেচির মধ্যে পড়তে হবে। এর মধ্যে আবার সিনেমাও দেখা হবে। তার বাবা সিনেমায় গানের দৃশ্যে মাথা ঝুঁকিয়ে তাল দেবেন। দেখে মনে হবে সঙ্গীতের বিরাট ওস্তাদ বসে আছেন, ওস্তাদ মতিউর রহমান খান। বাসায় না ফিরে অন্য কোথাও গেলে কেমন হয়? শওকতের বাসায় হঠাৎ উপস্থিত হয়ে তাকে চমকে দেয়া যায়। শওকত দরজা খুললেই সে বলবে, আমার খুব জ্বর, আজ আমি তোমার বাসায় থাকবো, তুমি আমার সেবা করবে, মাথায় জলপট্টি দেবে। শওকত হকচকিয়ে বলবে, কি বলো পাগলের মতো? রাতে আমার এখানে থাকবে মানে? আনিকা সহজ গলায় বলবে, স্ত্রী স্বামীর সঙ্গে থাকবে, এতে সমস্যা কি? শওকত আরো অবাক হয়ে বলবে, স্ত্রী মানে? তোমার সঙ্গে আমার বিয়ে কখন হলো? আনিকা বলবে, আজই তো বিয়ে হলো। মগবাজার কাজী অফিসে বিয়ে হলো। নাকি হয়নি? তাহলে বোধহয় জ্বরের ঘোরে এসব মনে হচ্ছে। সরি, আমি চলে যাচ্ছি। এরকম মজার নাটক আনিকার মাঝে মাঝে করতে ইচ্ছে করে। অবশ্য সে কখনোই করে না। সে ইচ্ছা সুখ মেয়ে না। ইচ্ছা সুখ হলো যা করতে ইচ্ছা করে সেটা করে সুখ পাওয়া। আনিকা হলো ইচ্ছা অসুখ মেয়ে, যা করতে ইচ্ছে করে তা না করতে পেরে অসুখী হওয়া। শওকতের বাড়িতে যাবার প্রশ্নই আসে না। তার উচিত প্রাণপণে শওকতকে ভুলে থাকার চেষ্টা করা। সে এমন কিছু না যে তাকে ভেবে সারাক্ষণ কষ্ট পেতে হবে। মানুষটার বয়স হয়েছে 50।
বাংলাদেশের মানুষদের গড় আয়ু 40। সেই হিসেবে সে 10 বছর বেশি বেঁচে ফেলেছে। তার ঘন্টা বেজে গেছে। যে কোনো সময় ফুরুত, প্রাণ পাখি উড়ে যাবে। প্রাণ পাখি নিয়ে সুন্দর একটা গানও আছে। উড়িয়া যায় রে প্রাণ পাখি 3 দরজা দিয়া, খবর আইছে প্রাণ পাখিরাই সন্ধ্যায় বিয়া। মানুষটার প্রাণ পাখি 3 দরজা দিয়ে বের হয়ে বিয়ে করতে যাবে। তখন আনিকার কি হবে? সে বিধবাদের সাদা শাড়ি পরে অন্য কোনো সেকেন্ড হ্যান্ড পুরুষের সন্ধানে বের হবে। তার জীবন কেটে যাবে সন্ধানে সন্ধানে, সেকেন্ড হ্যান্ড, থার্ড হ্যান্ড, ফোর্থ হ্যান্ড। শওকতের টাকা পয়সাও নেই, ঘরে টিভি নেই, গান শোনার যন্ত্র নেই, শোবার ঘরে একটা ফ্যান নেই। সেখান থেকে সারাক্ষণ কটকট ঘটঘট শব্দ হয়। মিস্ত্রি ডাকিয়ে ফ্যান সারাবে, সেই পয়সাও হয়তো তার নেই। মানুষটার বাসা ভাড়া করার সামর্থ্য পর্যন্ত নেই, অন্যের বাসায় থাকে। ঠিক অন্যের বাসাও না, তার মামার বাসা। মামা মামি থাকেন দেশের বাইরে। তারা শ্যামলীতে 7 কাঠা জায়গা কিনে 2 কামরার টিনের একটা হাফ বিল্ডিং বানিয়ে শওকতকে পাহারাদার হিসেবে রেখে দিয়েছেন, যেন জমি অন্য কেউ দখল নিতে না পারে। মামা মামি দেশে ফিরে এই জমিতে বাড়ি করবেন। তারা যে কোনো দিন দেশে চলে আসবেন। তখন শওকতের কি হবে? মামা মামি অবশ্যই গলা ধাক্কা দিয়ে তাকে বের করে দেবে। সে যাবে কোথায়? কাক, বক, গাছপালা, এসবে কি মানুষ জীবন চালাতে পারে? শওকত একটা পেন্সিল হাতে নিয়ে একটানে একটা ছাগল এঁকে ফেলতে পারে। তাতে লাভ কি? ছাগল আঁকার দরকারটাই বা কি? ক্যামেরায় ছাগলের ছবি তুললেই হয়। অনেকদিন পর তার ছেলেটা তার সঙ্গে কয়েকদিন থাকবে। ভালো মন্দ কিছু যে সে এই ছেলের জন্য করতে পারবে তা তো মনে হয় না। বাচ্চা ছেলেমেয়েরা দিনরাত টিভি দেখতে চায়। তার উচিত ছোট হলেও একটা রঙিন টিভি কেনা, সুন্দর সুন্দর কিছু বিছানার চাদর কেনা, কিছু খেলনা কেনা। আনিকা ঠিক করে ফেলল, কাল অফিস থেকে ফেরার পথে শওকতের বাসায় যাবে। একটা খামে কিছু টাকা ভরে দরজার নিচ দিয়ে ফেলে দেবে। সাদা মুখবন্ধ খাম দেখে শওকত বুঝতে পারবে না টাকাটা কোত্থেকে এসেছে। বোঝার দরকারই বা কি? কত টাকা দেয়া যায়? 5,000? টিভি কিনতে চাইলে 5,000-এ হবে না, 10,000 দেয়া দরকার। আনিকার টাকা আছে। প্রতি মাসে সে বেতনের টাকার একটা অংশ জমায়, বোনাসের টাকার পুরোটাই জমায়। 2,11,000 টাকা তার জমা আছে। টাকাটা সে জমাচ্ছে বিয়ের জন্যে। নতুন সংসার শুরু করতে কত কিছু লাগে। প্রতিটি খুঁটিনাটি জিনিসের জন্যে সে তো আর শওকতের কাছে হাত পাততে পারবে না, অবশ্য যদি শওকতের সঙ্গে তার বিয়ে হয়। আনিকা বাসায় ফিরল সন্ধ্যা 7টায়। তাকে দেখে তার মা মনোয়ারা ছুটে এসে বললেন, ভয়ঙ্কর ব্যাপার হয়েছে। এক লোক বাসায় টেলিফোন করে তোর বাবাকে হামকি ধামকি করেছে, গুন্ডাদের মতো মোটা গলা। তোর বাবা ভয়ে অস্থির, ভীতু মানুষ তো। আনিকা বলল, বাবাকে হামকি ধামকি করবে কেন? মনোয়ারা বললেন, মিতুকে তোর বাবা মেরেছে, সেই খবর পেয়ে টেলিফোন। আমি তো কিছুই বুঝতে পারছি না, বাবা যদি তার মেয়েকে মারে বাইরের লোক হামকি ধামকি করবে কেন? মিতু কি বলে? সে বলে আমি কিছু জানি না। মিতু কোথায়? দরজা বন্ধ করে ঘরে বসে আছে। অনেকক্ষণ ধরে দরজা ধাক্কাধাক্কি করছি, দরজা খুলছে না, সারা শব্দও করছে না। ঘুমের ওষুধ টষুধ কিছু খেয়েছে কিনা কে জানে, তুই একটু দেখবি? আনিকা বলল, আমি কিছু দেখতে পারবো না মা, আমার জ্বর। আমি গরম পানি দিয়ে গোসল করে শুয়ে থাকবো। জ্বরের মধ্যে গোসল করবি কেন? গা ঘিন ঘিন করছে, এজন্য গোসল করব। গোসল করতে করতে আনিকা শুনল তার মা মিতুর ঘরের দরজা খোলার জন্যে খুবই চেষ্টা চালাচ্ছেন। মা, দরজা খোল, তোকে কেউ কিছু বলবে না। আচ্ছা যা, দরজা না খুললে খুলবি না, একটু কথা বল। তোর বাবাকে যে টেলিফোন করেছে সেই ছেলেটা কে? মিতুর ঘর থেকে কোনো শব্দ আসছে না।